দর্শক মন্ডলী, আমরা দেখলাম যে আসলে কি করে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন তারা এই ধান থেকে যে মিথেন গ্যাস এবং নাইট্রাস অক্সাইড গ্যাস, যে দুটি গ্রিন হাউস গ্যাস, এটা নিঃসরণের পরিমাপ মাপছেন। সেটি আমরা টেকনিক্যাল যে পদ্ধতিটি সেটি আমরা দেখলাম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলায় একটি ধান খেতে। আমার সাথে রয়েছেন আমার এই উপজেলার সম্মানিত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব আমিনা খাতুন, এবং সেই সাথে রয়েছে আমার সঙ্গে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের একজন কর্মকর্তা। আমরা কথা বলবো। তা আমি একটি বিশেষ বিষয়ে আমরা এখানে আসছি। সেটি হচ্ছে যে আমার পিছনে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, যে এটি হচ্ছে এডব্লিউডি পর্যায়ক্রমে ভেজানো ও শুকানো সেচ পদ্ধতি। অর্থাৎ এডব্লিউডি পাইপের কথা আমরা অনেক শুনেছি, যে এটি একটি সেচ সাশ্রয়ী প্রযুক্তি, যেটির মাধ্যমে সেচের পরিমাণ বা পানির পরিমাণ জমিতে কম দেওয়া হয়। আমরা জানি যে ধানের, বিশেষ করে বোরো ধানে প্রচুর পরিমাণে সেচের প্রয়োজন হয় এই বোরো ধান চাষ করতে। এমনকি কথা আছে যে প্রতি কেজি ধান উৎপাদন করতে প্রায় 1500 থেকে 2000 লিটার পানি পর্যন্ত লাগে প্রতি কেজির ধানের জন্য। তো সরকার এটি নিয়ে কাজ করছে, আমরা অনেক আগে থেকেই কাজ করছি যে কীভাবে সেচ সাশ্রয়ীভাবে বোরো ধান উৎপাদন করা যায়। তো বর্তমানে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান, তারাও এই প্রযুক্তি নিয়ে জাপানের সহযোগিতায় এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। বাংলাদেশে অনেক প্রায় লক্ষ লক্ষ হেক্টর জমিতে এই প্রযুক্তি এখন ব্যবহার হচ্ছে। তো সেটি নিয়ে আজকের আমাদের ভিডিও, যে কি করে আসলে এই জলবায়ু পরিবর্তনকে রোধ করতে বাংলাদেশের তথা বিশ্বের গ্লোবালাইজেশনের যে গ্লোবাল ওয়ার্মিং, যে গ্রিন হাউস গ্যাস, এগুলো বিভিন্ন কারণে হচ্ছে। তার মধ্যে একটি কারণ হলো এগ্রিকালচার থেকে গ্রিন হাউস গ্যাস এমিশন হয়। এই গ্রিন হাউস গ্যাস আপনারা জানেন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হলো গ্রিন হাউস গ্যাস। অর্থাৎ এই গ্যাসগুলো যখন উদ্গীরণ হয়, তারা অক্সিজেন লেয়ারে যে জলবায়ুর ক্ষতি করে থাকে, পৃথিবীকে দিন দিন গরম করে ফেলে। ঠিক সেই জায়গায় আমরা কাজ করতেছি। দেখা যাচ্ছে যে আসলে যেমন উন্নত দেশে গাড়ির ধোঁয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হচ্ছে, কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, বিশেষ করে রাইস কাল্টিভেশন দেশগুলোতে পানির মাধ্যমে আমরা যে সেচটা দিচ্ছি, এখানে পচে একটা মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে, CH4 যে মিথেন গ্যাস। সেই মিথেন গ্যাসটা কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস। এটি যখন উপরে যাচ্ছে, সেটি কিন্তু ওজোন লেয়ারে এটা ক্ষতিগ্রস্ত করছে। তো সেই গ্যাসটাকে, দুই ধরনের গ্যাস এখানে হয়, নাইট্রাস অক্সাইড এবং মিথেন। এই দুইটা গ্যাসকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমরা গ্লোবালাইজেশনের যে ওয়ার্মিং, পৃথিবীর যে গ্লোবাল ওয়ার্মিং, সেখান থেকে আমরা বাঁচতে পারবো। শুধু উন্নত বিশ্বই দায়ী নয়, আমরাও কিন্তু যারা ধান চাষ করি তারাও কিন্তু এটার জন্য দায়ী। তো আমি এই মুহূর্তে কথা বলবো আমাদের এই প্রজেক্টটা আসলে কিভাবে এই ধানের গ্রিন হাউস গ্যাস কমানো হচ্ছে সেটি নিয়ে আমার এই বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের যিনি কর্মকর্তা, ওনার সাথে একটু কথা বলবো। তো আপনি একটু পরিচয় দিয়ে একটু বলবেন যে আসলে কিভাবে এই কাজটা হচ্ছে। স্যার, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন থেকে আছি, মোহাম্মদ ইমরান হোসেন, ডেপুটি কোঅর্ডিনেটর হিসেবে জয়পুরহাট এবং বগুড়া জেলার দায়িত্বরত আছি। তো আমরা আজকে যে উপজেলায় আসছি, শাহজাহানপুর উপজেলার একটা গোহাইল ইউনিয়নের, এই ইউনিয়নের এই গ্রামে, আমরা যে গ্রামে অবস্থান করতেছি, এই গ্রামের এই যে মাঠটা, এই মাঠে আমরা সারা বাংলাদেশে কত হেক্টর জমিতে এই প্রদর্শনী করা হচ্ছে? আমরা বগুড়া এবং জয়পুরহাট জেলাতে টোটাল 1,25,000 হেক্টর জমিতে, দুই জেলাতেই, শুধু দুই জেলাতে। এবং এছাড়াও আমাদের আরো যে কৃষি, আমাদের এটা জাপানের একটা প্রজেক্ট, জাপানের প্রজেক্ট থেকে আমরা এখানে মোটামুটি 1,25,000 হেক্টর জায়গা জুড়ে কাজ করতেছি, এবং আমাদের আরো 11টি উপজেলায় কাজ চলমান আছে এই প্রকল্পের আওতায়। আচ্ছা, এই প্রযুক্তির কি উপকারিতা? বা এখানে আমরা যখন এই কাজটা শুরু করলাম, শুরুতে আমরা তাদের কৃষকদের সাথে প্রথমত আমরা একটা ডিএর সাথে তাদের সাথে সমন্বয়ের জন্য, তাদের সাথে একটা কোলাবোরেশন তৈরি করার জন্য আমরা প্রথমে তাদের সাথে একটা ওয়ার্কশপের আয়োজন করছি, যে আমরা এখানে কিভাবে কাজ করব, কাজের একটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এরপর পরে আমরা ডিএ থেকে আমরা ডিরেক্ট চলে আসছি পাম ওনারদের কাছে। পাম ওনারদেরকে নিয়ে আমরা তাদের সাথে বসছি, তাদের এলাকায় আমরা তাদের কৃষকদের সাথে কিভাবে এটা বাস্তবায়ন করতে পারবো। এরপর আমরা ঠিক এই গ্রামে, এখন আমরা যে গ্রামে অবস্থান করতেছি, এই গ্রামের গুটি কয়েকজন কৃষক নিয়ে এবং এই পাম্প মালিকের আওতায় যতজন কৃষক আছে সবাইকে নিয়ে একটা ফার্মার মিটিং এর আয়োজন করছি। এরপরে এই টোটাল মাঠে 2টা পাম্প, এই 2টা পাম্পের মধ্যে একটা পাম্পে একজন ব্যক্তি একজন সেচ মালিক আমার কতটুকু এরিয়াতে সেচ দেয়, সেই আলোকে আমরা একটা ম্যাপ
বা এরিয়া সিলেকশন করছি, এবং একজন সেচ মালিক একদিনে যতটুকু জায়গাতে সেচ দিতে পারে আমরা সেই জায়গাটাকে সিলেকশন করে আমরা ওই পাম্প মালিকের আন্ডারে এতজন ফার্মার তাকে একটা সিলেকশন করে গ্রুপের আওতায় নিয়ে আসছি। এরপর পরে আমরা যেটা করছি, একই কৃষকের জন্য একই কৃষকের একই জমি এবং একই জাত একই সঙ্গে ট্রান্সপ্লান্টিং করা হয়েছে এমন একটা জমি নির্ধারণ করে এই গ্রুপে আমরা একটা গ্যাস চেম্বার স্থাপন করেছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্যাস চেম্বারের মধ্যে একটা জমি তার কৃষক তার নিজের যেভাবে চাষাবাদ করতো, যেভাবে পানি দিত, ঠিক অনুরূপ ভাবে কন্ট্রোল, যেটা মানে কৃষক তার মতো করে একটা আবাদ করবে, আর আপনারা এডব্লিউডি ব্যবহার করে একটা জমিতে আবাদ করবেন, পাশাপাশি কম্পেয়ারটা আপনারা করবেন। জি স্যার। আর একটা হচ্ছে যে এই যে গ্যাস চেম্বার বলতে আসলে প্রতি স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার থেকে কি পরিমাণে গ্রিন হাউস আসলে বাতাসে আসে সেটা মাপার তো একটা পদ্ধতি, তাই তো? জি অবশ্যই। তো এইটা এখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে টোটাল বাংলাদেশ থেকে কত গ্যাস উৎপাদন হচ্ছে, তাই না? এই স্যাম্পলটা আমরা টোটাল বগুড়া এবং জয়পুরহাটে টোটাল 6টা চেম্বার স্থাপন করেছি। কৃষক প্লটে কি ধরনের গ্রিন হাউস গ্যাস হচ্ছে, আর যেখানে এডব্লিউডি পাইপ ব্যবহার করছেন সেখানে কিভাবে কতটুকু গ্যাস হচ্ছে, এটাই মূল লক্ষ্য তো আমাদের, তাই না? তাহলে আমরা দেখবো আসলে একটু প্র্যাকটিক্যালি। তাহলে আমাদের উপজেলা কৃষি অফিসার, আপনার উপজেলায় তো এটা হচ্ছে, তো আসলে এটা কেমন কাজ হচ্ছে বলতে, কেমন আপনার কাছে প্রযুক্তিটা কেমন মনে হয়? বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এবং ডিএই সহযোগিতায় এই গোহাইল ইউনিয়নের শালিখে গ্রামে আমাদের এখানে 2টা কার্বন চেম্বার স্থাপন করা হয়েছে। আমরা যাতে আপনারা জানেন, ধানের জমিতে পর্যাপ্ত মিথেন গ্যাস থাকে এবং কার্বন ডাই অক্সাইড থাকে, যেটা ধানের জমির জন্য নাইট্রাস অক্সাইডও থাকে, নাইট্রাস অক্সাইড, সেই সাথে নাইট্রাস অক্সাইডও থাকে, যেটা অনেক ক্ষতিকারক। এখানে 2টা প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে, একটা কন্ট্রোল প্লট এবং একটা হচ্ছে আপনার নন কন্ট্রোল প্লট। এখন কন্ট্রোল প্লট থেকে মিথেন এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড কতটুকু উৎপন্ন হবে সেটা দেখতে হবে, আর নন কন্ট্রোল প্লট থেকে দেখতে হবে। এরপরে হচ্ছে এটা একদম মানে ধান কাটা পর্যন্ত আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শাহজাহানপুরের থেকে আমরা উনিদেরকে সকল ধরনের সহযোগিতা করছি। আচ্ছা দর্শক, সেই সাথে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু সরকার প্রতিষ্ঠানে আমাদের সংযুক্ত আছে। সবসময় আমরা কিন্তু এখানে সব ধরনের সহযোগিতা করছি। আমাদের যিনি মাঠ পর্যায়ে কাজ করে এই প্রযুক্তিটি নিয়ে আমি তার কাছে শুনবো যে আমাদের উপসহকারী কৃষি অফিসার যিনি এই ব্লকে কর্মরত আছেন, আসলে কিভাবে এই কাজটা আপনারা করছেন এখানে। মোহাম্মদ রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার। আসলে ওনারা আমাদের প্রথমে উপজেলা আসছে, ওখানে মিটিং করেছে, পরবর্তীতে আমার উপজেলা কৃষি মহামন্ত্রী আমাদের নির্দেশনা দিচ্ছে ওনাদের সাথে সার্বিক সহযোগিতা করার জন্য। সেই সুবাদে আমি এখানে যখন চেম্বার স্থাপন করেছে আমি প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ করছি, এবং ওনাদের সাথে যে মিটিং করছে তাদের ডেকে আনা এবং তাদের সহযোগিতা করা এবং মিটিং গ্রুপ করা, কৃষক গ্রুপ যে মিটিং করা, তাদের সার্বিক সহযোগিতা করে কৃষকদেরকে একত্রিত করছেন, তাদেরকে মতামত নিয়ে এক জায়গায় করছেন, তাদেরকে বোঝানো সক্ষম হয়েছেন যে এডব্লিউডি পাইপ লাগালে এটা ভালো, এটা উপকার, তারা জমিতে লাগাতে দেবে না যদি না বোঝায় তারা, তো তারা লাগাতে দিয়েছে। গ্রুপ ভাবে তারা এটার সাথে জড়িত আছে কৃষকরা। এই কাজটা, কোঅর্ডিনেশনের কাজটা আপনি করছেন এখানে, তাই না? দর্শক মন্ডলী, এটি কিন্তু হচ্ছে এডব্লিউডি পাইপ, যেটি পরিবেশ বান্ধব বাঁশের তৈরি, সম্পূর্ণ বাঁশের তৈরি আপনি দেখতে পারবেন। তো এই পাইপটিতে কি করা হয়েছে যে 10 ইঞ্চি জায়গায় 6 ইঞ্চি জায়গায় ফুটো ফুটো করে দেওয়া হয়েছে। টোটাল পাইপটা 10 ইঞ্চি হলে 6 ইঞ্চিতে ফুটো ফুটো করে দেওয়া হয়েছে যাতে পানি ঢোকে। এটা এই পর্যন্ত আসলে জমিতে এটা পুঁতে দেওয়া হয়, আর পানি যে পর্যন্ত দেওয়া হয় তখন এটা লেয়ারটা বোঝা যায় যে কি পরিমাণ পানি আছে, সেটা মিটারে স্কেলে মাপা হয়। যে পর্যন্ত এর গোড়ায় পানি থাকবে, পাইপের গর্তের মধ্যে যে পানি থাকবে সেই পর্যন্ত আমাদের পানি দিতে হবে না, কারণ শিকড়ের যে গভীরতা সেটি কিন্তু 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত ধানের শিকড় চলে যায়, এবং শিকড়ের মাথায় যদি পানি থাকে তাহলে উপরে আমাদের পানি দিতে হবে। আমরা বাহ্যিক দৃষ্টিতে উপরে দেখবো যে জমিতে হয়তো পানি বদ্ধ অবস্থায় নেই, কিন্তু শিকড় জোনে, শিকড় অঞ্চলে কিন্তু পানি থেকেই যায়, যে কারণে আমাদের সেচ সবসময় দিতে হবে কন্টিনিউয়াস, এরকম কিন্তু না। তো আমাদের মাঝে আমাদের এই প্রদর্শনী যে চাষি তিনি আছেন, তো ভাই আপনি তো এই পাইপটা বুঝছেন? জি স্যার, ব্যাপারটা বুঝছেন, তাই না? তো কি মনে হচ্ছে যে এই পাইপটা ব্যবহার করে আমরা কি সেচ সাশ্রয় করতে পারবো? হ্যাঁ, আমি তো এই প্রজেক্টে আমি সব জমিতে মানে পানির শুকান পাট দিছি, একটা জমি ছাই রাখছি খালি আমি। এটা শুরু থেকে আজ পর্যন্ত আছেই পানি। আর এটাতে আবার আরেকটা রেজাল্ট আসছে, আপনার ধানের আলো বেশি হয়েছে, কুশি বেশি হয়েছে। হ্যাঁ, কুশি পর্যায়ে যদি পানি কম থাকে বা পানি একটু ভেজানো শুকানো করা হয়,
তাহলে কিন্তু কুশি বাড়ার জন্য অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পায়, বাতাস বেশি পায়, কুশিটা বেশি হয়। প্রমাণ এটি আছে আমার এখানে আছে না, দেখা যাচ্ছে যে হ্যাঁ, অনেক বেশি কুশি। হ্যাঁ, আমার দেখেন ওই যে ওটাতে কন্টিনিউয়াস দিচ্ছেন সেটাতে হ্যাঁ। কুশি কম হয়েছে, হ্যাঁ, একটু কম হয়েছে, আর ওটা আমরা দেখতে ধান পাচ্ছি। ঝরিতে সহজেই পড়ে যাবে ওটা। আর এটা এটা শক্ত, হ্যাঁ, এটা বেশ শক্ত আছে, হাঁটি হ্যাঁ আছে। হাঁড়ি আছে। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। এখন আমরা আসলে সরাসরি দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো যে কার্বন চেম্বার বা গ্যাসের চেম্বারটা আসলে কিভাবে কাজ করছে, সেখানে কিভাবে গ্যাসটা মাপা হচ্ছে, এটি সাপ্তাহিকভাবে মাপা হয়। সেই টেকনিক্যাল কাজটা আমরা সরেজমিনে মাঠে ভিতরে যেয়ে দেখবো। চলুন আমরা ভিতরে যাই। তো এইখানে আসলে মূলত এটি হলো যে গ্যাসের যে একটা প্রকোষ্ঠ, পলি প্রকোষ্ঠ, এটা গ্লাস না ফাইবার গ্লাস। ফাইবার গ্লাসের প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠের মধ্যে গ্যাস জমা হবে, সেটি মাপার যন্ত্র এখানে লাগানো হয়। যে এই যে ইমরান ভাই একটু বলেন যে এখানে আসলে কিভাবে কি করছেন। আমরা এই যে যেভাবে গ্যাস স্যাম্পলটা মাপতেছি, এই মিথেন গ্যাস বা নাইট্রেট অক্সাইড, এই দুইটা গ্যাস পরিমাপ করা হয় এখান থেকে। এর জন্য যে ম্যানুয়াল যে আমাদের যন্ত্রপাতি আছে সেটা কিভাবে সেট আপ দেওয়ার জন্য প্রথমত আমাদের এই ধানের চারা রোপণের প্রথম সপ্তাহের মধ্যে মিনিমাম 24 ঘন্টা 48 ঘন্টা আগে আমরা এই চেম্বারের দুইটা পার্ট আছে, এই একটা পার্ট উপরের অংশ থাকে এবং একটা পার্ট নিচের অংশ থাকে। আমরা 48 ঘন্টা পূর্বে, ট্রান্সপ্লান্টিং এর 7 দিনের মধ্যে 48 ঘন্টা পূর্বে আমরা এই চেম্বারের কলার পার্টটা আমরা স্থাপন করে থাকি মাটির অংশে, এবং এটা ধান কাটা অব্দি, অর্থাৎ যতদিন পর্যন্ত আমরা চেম্বারে গ্যাস সংগ্রহ করব ততদিন পর্যন্ত এটা থাকবে, এর মধ্যে এটা ওঠানো হবে না। এবং এই যে এইখানে আমরা যখন গ্যাস নেব, এর জন্য যাতে মাটি এবং সয়েল এবং পানিকে যাতে ডিস্টার্ব না করি, সেজন্য আমরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ইট দিয়ে স্কাফলের মতো তৈরি করছি, যাতে আমার ওই সময় গ্যাস নেওয়ার সময় মিনিমাম 24 ঘন্টা 48 ঘন্টা বা যে কোনো সময়ের মধ্যে যাতে আমার ওই গ্যাসের জন্য পানিতে বা মাটিতে যাতে পা না পড়ে। আমরা জানি যে যখন মাটিতে অথবা পানিতে যখন চাপ পড়ে তখন আমার গ্যাসের ফ্রাকশন হতে পারে, সেজন্য রেজাল্ট হয়তো বা অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে। সেজন্য আমরা ওই স্কাফলের ব্যবস্থা করছি ইটের মাধ্যমে, ওর উপরে দাঁড়িয়ে থেকে আমরা গ্যাস চেম্বার স্থাপন করি। এরপর আমরা এই যে কলার বনের যে সাইডে দুই ধার দিয়ে দেখতেছেন ভিতর থেকে যাতে কোনো গ্যাস যাতে স্যার বের হইতে না পারে, সেজন্য এই পানিটাকে দিয়ে আমরা এটা লক করে দেই। আচ্ছা, ওখানে স্কেল আছে, এই যে এডব্লিউডি পাইপের ভিতরে দেখেন যে পানিটা মাপা হচ্ছে, এখানে যে কি পরিমাণ পানি আছে, এখানে স্কেলে এখানে রিডিং করা আছে। এটাই হলো মূলত এডব্লিউডি পাইপ। আমরা প্রতিদিন এখান থেকে ওয়াটার লেভেল মেজারমেন্ট করে আমাদের সফটওয়্যারে আমরা এন্ট্রি দিয়ে থাকি। সফটওয়্যার এন্ট্রি দেওয়ার জন্য ওয়াটার লেভেল দেখা হয় এভাবে, এডব্লিউডিতে স্কেল লাগানো আছে পাইপের মধ্যে। এটা বাঁশের, মূলত বাঁশের একটি ফুটোযুক্ত 10 ইঞ্চি পাইপ যেটা নিচে আছে। তো এটা হলো এই অবস্থা। আর আমরা এখন গ্যাসটা দেখবো। তো আমরা নিচে কলার বনটা দেখলাম, এটা কি? এটা হলো টেম্পারেচার মাপা, এটা হলো থার্মোমিটার। থার্মোমিটার ঝুলিয়ে দেওয়া হয়েছে এখানে। টেম্পারেচার আজকে কত এখানে আমরা দেখছি যে থার্মোমিটার ওটা নিয়ে আসেন। হ্যাঁ, কত? এটা স্যার 21, 22 কত দেখাচ্ছে, 21, 22, 23, লাল দাগ পর্যন্ত। হ্যাঁ 23 না, 23 ডিগ্রি সেলসিয়াস, 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আজকে আসলে আগের রাতে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, যেখানে আবহাওয়াটা বেশ আরামদায়ক এবং শীত শীত ভাব, একদম মেঘলা আবহাওয়া। আচ্ছা, তাহলে বলেন যে চেম্বারটা কিভাবে কাজ করছে। এখন এই চেম্বারটা আমরা যে নিচে যে কলার অংশটা দেখলাম, এর কলার অংশ পরে আমরা এই চেম্বারের উপরের অংশটা প্রথমত আমরা এখানে স্থাপন করলাম। স্থাপন করার পর এখানে নিচের অংশ পানি দেওয়ার কথা বলেছিলাম পূর্বেই, এবং পানি দেওয়ার পরে আমরা নিচের কলার অংশটা এখানে বসানো হলো। বসানোর পরে আমাদের একটা ব্যাটারি আছে, এবং এই চেম্বারের ভিতরে দুইটা কুলিং সিস্টেম ফ্যান আছে, এই চেম্বারের যে গ্যাসটা হবে সেটাকে ডাইলেশন করার জন্য। পরে আমরা সঙ্গে আমরা একটা ব্যাটারি লাইন দিয়ে দিই। লাইন দেওয়ার পরে এই একটা চেম্বারের জন্য আমরা 3টা করে গ্যাস নেব। সেক্ষেত্রে 3টা ভায়েলের জন্য আমরা 3টা অ্যাম্পুল বা ভায়েল এবং 3টা সিরিঞ্জ আছে, এই সিরিঞ্জের মাধ্যমে দেবো। এবং সিরিজে একই সিরিজ দিয়ে আমরা প্রতি সপ্তাহে একবার করে গ্যাস নেব। এই জন্য যাতে সিরিজ যাতে পরিবর্তন না হয়, আমরা প্রত্যেকটা সিরিজের গায়ে আমরা লিখে রাখছি 15 মিনিট একটা, 0 মিনিট একটা, 15 মিনিট একটা এবং 30 মিনিট একটা। আমরা 3টা। তাহলে এই চেম্বারের, আচ্ছা, 15 মিনিট পর। হ্যাঁ 15 মিনিট পর। এবার আমরা আমাদের এই যে লকের একটা অপশন আছে, এখানে লক করে আমরা 0 মিনিটের অপশনে ক্যানুলা লাগায় হাতে, সেই ক্যানুলার মতো ঠিক 0 মিনিটের অপশনটা রেখে আমরা এখানে আনলক করব। আচ্ছা,
এটাকে আনলক করার পর আমরা এখানে 15 থেকে 20 বার আমরা প্রেস করলে পরে আমাদের যে গ্যাসটা হবে সেই গ্যাসটা এর মধ্যে চলে আসবে। একটা নিডেল দেন। ঠিক এরকম 20 বার প্রেস করার পর আমরা আবার পুনরায় দুটাকে লক করব। আচ্ছা, লক করার পর এবার রেখে দেব। এটা আমার 0 মিনিটে আমি মোটামুটি একটা 20 ml পরিমাণ 50 ml পরিমাণ গ্যাস নেওয়া হয়েছে এখানে। এই 50 ml গ্যাস আমার এখানে এই ভাইলটা 20 ml, এখানে আমার 20 ml গ্যাস স্থাপন করা ঢুকানো হবে। ঠিক সেম পরিমাণে 0 মিনিটের পর পরে ঠিক যখন 15 মিনিট পার হয়ে যাবে, 15 মিনিটে যখন আসবে তখন আমরা 15 মিনিটের একইভাবে 15 মিনিটের একবার গ্যাস নেব। আসলে আমি তাহলে বুঝে গেলাম যে 15 মিনিট পর পর এভাবে ঠিক একইভাবে 30 মিনিটের গ্যাসটাও নিব। 30 মিনিটের গ্যাস নিডল করি। এটা 45 মিনিটের, এটা 30 মিনিট স্যার। 30 মিনিট, 0 15 30। আমাদের গ্যাস নেওয়া শেষ হয়ে গেলে এরপর আমরা ব্যাটারি কানেকশনটা খুলে দিব। খুলে দেওয়ার পর ব্যাটারির কি কাজ আসলে? এই ব্যাটারির কাজটা হচ্ছে আমাদের ভিতরে যে কুলিং ফ্যান আছে স্যার, আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে যে আমার কুলিং ফ্যান আছে। ও, একটা ফ্যান আছে এখানে। হ্যাঁ, দেখো দুইটা ফ্যান আছে, দুই পাশে, এখানে এই পাশে একটা ফ্যান আছে এবং এই পরবর্তী পাশে বাজ আছে। এই ভিতরটা সাইডটা আমাদের খোলা। চেম্বারের ভিতরে। হ্যাঁ, এই চেম্বারের ভিতরে একটা থার্মোমিটার আছে এবং বাইরে একটা থার্মোমিটার আছে। এই যে আমাদের এখানে যে হিট হচ্ছে, গ্যাসটা যে উৎপন্ন হচ্ছে, এর জন্য একটা হিট প্রোভাইড হচ্ছে, যেখানে যে ক্ষেত্রে আমরা একটু ঝাপসা হয়ে গেছে, তাই না? ঝাপসা হয়ে গেছে এবং গ্যাস অলরেডি চলে আসছে। এখানে ভিতরের তাপমাত্রাটা আইডেন্টিফাই করব এবং বাইরের তাপমাত্রাটা, অর্থাৎ গ্যাসের যে চেম্বারের ভিতরে যে তাপমাত্রা কত আছে এটা প্রথমত আমরা নোট করব। 0 মিনিটে কত তাপমাত্রা থাকে, 15 মিনিটে কত তাপমাত্রা থাকে এবং 30 মিনিটে কত তাপমাত্রা থাকে সেটা আমরা নোট করব। ঠিক বাইরের তাপমাত্রাটাও নোট করব। এরপর পরেই আমরা আমাদের এই যে ভাইলের গায়ে আসলে কোনটা কোন ভাইল এটা বোঝার জন্য আমরা প্রত্যেকটা ভাইলের গায়ে চেম্বারের নাম এবং হলো কত মিনিটের গ্যাস এর মধ্যে ঢুকবে সেটা লেখা আছে। এরপর এটাকে আমরা এটাকে ঠিক সেম ভাবে লেখা আছে। এই সেম পরিমাণে লেখাটাকে আবার এই যে আমার এখানে লেখা আছে 30 মিনিট, এই ভাইলের হলো 30 মিনিট। ভাইলের গায়ে লেখা, দেখি ভাইলের মুখটা লেখা আছে না? হ্যাঁ, হ্যাঁ লেখা আছে। এটার মধ্যে গ্যাসটা ঢুকাই নিতে হবে। হ্যাঁ, এর মধ্যে আমরা গ্যাসটা ঢুকাই দিলে আমরা এখানে এটা আমার লক করা আছে, আমার এখানে এর মধ্যে গ্যাস ঢুকানো দরকার হবে না। আমরা যদি লকটা খুলে দেই আমাদের গ্যাস অটোমেটিকলি নিয়ে নিবে। চলে যাবে। এরপর আমরা এই ধরনের গ্যাস অর্থাৎ আমাদের টোটাল এখানে 4টা চেম্বার আছে, দুটো নন এডব্লিউডিতে এবং দুটো এডব্লিউডিতে, 4টা চেম্বার, টোটাল 12টা গ্যাস আমরা এটা সংগ্রহ করে তার পরবর্তীতে আমরা বিড়িতে পাঠাচ্ছি এবং এরপরে প্রতি সপ্তাহে আমাদের বিড়ি একটা রেজাল্ট দিচ্ছে এখান থেকে কতটুকু মিথেন গ্যাস নিঃসরণ এবং নাইট্রোজেন গ্যাস ধান গবেষণা ইনস্টিটিউটে ডক্টর মোজাম্মেল সাহেবের কাছে পাঠাচ্ছি। একজন সায়েন্টিস্ট আমার পরীক্ষা নিরীক্ষা করে আমার এটা রেজাল্ট দিচ্ছে এবং এটা আসলে ওই দিনের রেজাল্ট না, শুধুমাত্র আমার ধানের যেদিন আমরা এটা রেজাল্টে কি জানতে পারবো যে কি কি গ্যাস আছে এবং কি পরিমাণ? এই রেজাল্টে শুধুমাত্র আমরা জানতে পারতেছি নাইট্রাস অক্সাইড এবং হলো মিথেন গ্যাসের রেজাল্টে তারা দিচ্ছে এবং এটা একটা আমার এই জমি থেকে কতটুকু মিথেন গ্যাস নিঃসরণ হচ্ছে বা নাইট্রাস অক্সাইড গ্যাস নিঃসরণ হচ্ছে এটা শুধুমাত্র আমরা তখনই পাবো যখন ধান যখন ট্রান্সপ্লান্টিং শুরু হয়েছে, যে সময় শুরু থেকে শেষ অবধি পর্যন্ত গ্যাস স্যাম্পল আমার প্রোভাইড করা শেষ হবে। এরপর তারা একটা রেজাল্ট বের করে তারপর আমাকে একটা ক্যালকুলেশন দিবে যে আমার এই জমি থেকে পার হেক্টরে কত টন মিথেন গ্যাস নিঃসরণ করা সম্ভব হয়েছে। আচ্ছা, তো অনুরূপ ভাবে আমরা এডব্লিউডি এবং নন এডব্লিউডি দুইটা প্লটে কাজ করি। দুইটা প্লটেই নিচ্ছেন এখানে, এডব্লিউডি প্লট আর ওই পাশে আছে কন্ট্রোল প্লট, তাই না? ওই দূরে এটা এডব্লিউডি, এটা নন কন্ট্রোল। এই তো মোটামুটি না? হ্যাঁ স্যার। তাহলে এই আমরা দেখলাম ভিতরে 6টা স্যার, ভিতরে 6টি গোছা। হ্যাঁ, এটা একটু গুরুত্বপূর্ণ, 6টি গোছাকে এভাবে চেম্বারের মধ্যে নেওয়া হয়েছে। তো এই হলো আমাদের আসলে মূল কথা। দর্শক মণ্ডলী, আমরা দেখলাম যে আসলে কি করে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন তারা এই ধান থেকে যে মিথেন গ্যাস এবং নাইট্রাস অক্সাইড গ্যাস, যে দুটি গ্রিন হাউস গ্যাস, এটা নিঃসরণের পরিমাপ মাপছেন, সেটি আমরা টেকনিক্যাল যে পদ্ধতিটি সেটি আমরা দেখলাম।
তো এটির উদ্দেশ্য একটাই, আবারও বলবো যে আসলে আমরা নির্ধারণ করতে চাই যে বাংলাদেশে যত জমিতে ধান হয় কি পরিমাণে গ্রিন হাউস গ্যাস এই ধান থেকে উৎপন্ন হয়, এবং সেটি রিমুভ করতে হলে আমাদের এডব্লিউডি পাইপ যেটি, সেই পাইপটা যে ব্যবহার করতে হবে সেটি আসলে জরিপ হচ্ছে। আমরা যদি এই বোরো ধান কর্তনের পরে সারা বাংলাদেশের এই বগুড়া এবং জয়পুরহাট জেলায় প্রায় 1.5 লক্ষ হেক্টর জমিতে যে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটির একটি কিউমুলেটিভ রেজাল্ট যখন আমরা পাবো তখনই আমরা জানতে পারবো যে এই 1.5 লক্ষ জমিতে কি পরিমাণে গ্যাস উৎপাদন হলো, আর যেখানে EWD ব্যবহার করা হয়নি সেখানে কি উৎপাদন হলো, কম্পেয়ার করে আমরা আশা করি যে আমরা প্রমাণ করতে পারবো যে EWD ব্যবহার করলে পানির ব্যবহার যদি আমরা পরিমিত মাত্রায় করি তাহলে গ্রিন হাউস গ্যাস কম হবে, পরিবেশের ক্ষতি কম হবে, আমরা গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচবো, বিশ্বে যে আবহাওয়া ক্লাইমেট চেঞ্জের যে ইয়েটি চলছে সেটার থেকে আমরা রক্ষা পাবো। ধান আমাদের আবাদ করতেই হবে, সেটার জন্য পরিবেশকে বাঁচিয়ে করা যায়, সেজন্যই বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন কাজ করছে জাপানের সহযোগিতায়। তো আমরা বন্ধু ফাউন্ডেশনের কর্মকর্তা ধন্যবাদ জানাচ্ছি, তাদের সকল কর্মকর্তা এবং কর্মচারী যারা আমাদেরকে এই ভিডিও তৈরিতে সহযোগিতা করলেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা কৃষি অফিসার এবং উপসহকারী কৃষি অফিসার বৃন্দ, যারা সার্বক্ষণিক এখানে মনিটরিং করছেন, কষ্ট করছেন, তারা এটা বাস্তবায়ন করছেন। তো নেক্সট আমরা আবার অন্য কোনো ইভেন্টে দেখা হবে। ভালো থাকবেন সবাই, যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।